বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ক্লাসে। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। প্রিয় ছাত্ররা, এর আগে আমরা সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের স্বপ্ন নিয়ে ইউটোপিয়ান সমাজতন্ত্র থেকে শুরু করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পরিসর, কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং পর্যন্ত আলোচনা করেছি। আজকে আন্তর্জাতিক কমিউনিস্ট অঙ্গনের এক বহুল ব্যবহৃত শব্দ সংশোধনবাদ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ছাত্ররা, তোমরা ভালো আছো, সুস্থ আছো আশা করি, এবং নতুন করে যে করোনার ঢেউ শুরু হয়েছে সে বিষয়ে তোমরা আরও সাবধান থাকবে এবং নিজেদেরকে যতদূর সম্ভব ইতিবাচক কাজে ব্যাপৃত রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করে ক্লাস শুরু করছি। বস্তুত প্রিয় ছাত্ররা, রিভিশনিজম বা সংশোধনবাদ এটি হচ্ছে বাস্তব সমাজ জীবনে মার্ক্সবাদ প্রয়োগের ক্ষেত্রে মার্ক্সবাদের ব্যাখ্যায় সমাজতন্ত্রের অনুসারীদের মধ্যে বিভিন্ন পর্যায়ের যে মতপার্থক্য সেটিকে আমাদের সামনে তুলে ধরে। বলশেভিক আন্দোলনের আগে পরে রাশিয়াতে লেনিনের নেতৃত্বাধীন যে দল তার নীতি মত এগুলির সাথে এডওয়ার্ড বার্নস্টাইন, কার্ল কাউটস্কি এবং ট্রটস্কির কথা আমরা ওই সময়ই আলোচনা করেছি, ইত্যাদি সমাজতান্ত্রিক নেতাদের মত পার্থক্যের সূচনা হয়। লেনিন এসব নেতাদের অভিমত ও দৃষ্টিভঙ্গিকে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে সংস্কারবাদ এবং সুবিধাবাদ বলে আখ্যায়িত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বেশ কিছু দেশের কমিউনিস্ট পার্টি, বস্তুত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে পূর্ব ইউরোপে এবং অনেক জায়গায় সমাজতন্ত্রের যে প্রসার শুরু হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এসব বিভিন্ন জায়গায় যেসব পার্টি এবং অথবা তাদের অংশ বিশেষের সাথে সোভিয়েত কমিউনিস্ট পার্টির তত্ত্বগত বিরোধ আত্মপ্রকাশ করে। স্ট্যালিনের নেতৃত্বের বিরুদ্ধে পুঁজিবাদ এর প্রথম প্রকাশ ঘটে 1948 সালের দিকে মার্শাল টিটোর মাধ্যমে যুগোস্লাভিয়ায়, এবং 1948 সালের দিকে এটি উদ্ভব হওয়ার পর পরবর্তী স্ট্যালিনের মৃত্যুর পর পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সহাবস্থানের তাৎপর্য এবং সম্ভাব্যতা, সমাজতান্ত্রিক দেশ সাম্রাজ্যবাদের সাথে কীরূপ আচরণ করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন কিনা, এই সমস্ত প্রশ্নে মতবিরোধ বেশ তীব্র আকার ধারণ করে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক অঙ্গনে। এবং চীনা ও সোভিয়েত কমিউনিস্ট পার্টি পরস্পরকে মার্ক্সবাদের সংশোধনবাদী বলে আখ্যায়িত করতে শুরু করে। বস্তুত প্রিয় ছাত্ররা, তোমরা দেখেছই যে মার্ক্সবাদকে বাস্তবে প্রয়োগ করতে গিয়ে লেনিনও তাতে কিছু সংযোজন করেছিলেন, মাও সেতুংও তাতে কিছু সংযোজন করেছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব এবং মতের পার্থক্য হেতু এই যে চীন এবং সোভিয়েত ইউনিয়নের নেতাদের বা মত ও পথের ব্যাপারে ভিন্নমুখী যে দর্শন, সেগুলি বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির মধ্যে বিরোধ আর বিভেদের সৃষ্টি করে এবং তার পরিসরে এই সংশোধনবাদ আরেকটি প্রক্রিয়ার সূচনা হয়। এসো আমরা সংশোধনবাদকে বোঝার চেষ্টা করি। এখানে ইংরেজি যে শব্দটি সংশোধনবাদের, রিভিশনিজম, যেটি এসেছে ল্যাটিন শব্দ রিভিডিয়ার থেকে, এবং এই রিভিডিয়ারের মূল অর্থ হচ্ছে কোনো কিছু পুনরায় নিরীক্ষণ করা। মূলত পুনঃদর্শনবাদও এটিকে বলা হয়, শোধনবাদও বলা হয় সংশোধনবাদকে। এবং কোনো এর দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো মতবাদ বা তত্ত্বকে দীর্ঘমেয়াদী পুনঃপাঠ
পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সংশোধনের যে একটি প্রস্তাব করা, সেটি মূলত এই সংশোধনবাদের দ্বারা বোঝা যাচ্ছে। বস্তুত শোধনবাদ এমন একটি প্রক্রিয়া যা বিশেষভাবে গবেষণার দ্বারা জ্ঞানের মধ্যে নতুনত্ব সৃষ্টি করে। জ্ঞানের এবং তত্ত্বের গভীরে গিয়ে গবেষণা করলে অনেক সময়ই বিদ্যমান ধারণা তথ্যের পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে বা পুরনো মতকে প্রত্যাখ্যানেরও প্রয়োজন হয়ে পড়ে, তাই না প্রিয় ছাত্ররা? তো সেক্ষেত্রে বিশেষ বিশেষ মতবাদের ক্ষেত্রে সে মতবাদের বাস্তবায়ন আর প্রয়োগ কৌশল নিয়ে বিভিন্ন ধর্মী তত্ত্ব গড়ে উঠতে পারে। সংশোধনবাদের সঠিক সংজ্ঞা দেওয়া আসলে মুশকিল প্রিয় ছাত্ররা। বিভিন্ন সময়ে নানা ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীকে সংশোধনবাদী আখ্যায়িত করা হয়েছে। 20 শতকের শুরুর দিক থেকে এই পরিভাষাটির সূচনা হয়েছিল। সম্প্রতি মার্ক্সবাদের নানান ব্যাখ্যা বিভিন্ন দিক থেকে আসতে থাকায় এই পরিভাষাটি ব্যাপকতা অর্জন করেছে। আমরা যদি ব্যাপক অর্থে সংশোধনবাদকে বুঝতে চাই, তাহলে এটি এরকম যে একটি রাজনৈতিক দলের নীতি, কর্মসূচি, কার্যকলাপ, মতাদর্শ নিয়ে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী ভিন্ন মত পোষণ করে, তাকে সংশোধনবাদ বলা হয় ব্যাপক অর্থে। আর সংকীর্ণ অর্থে পণ্ডিত ব্যক্তিরা বলেন, মার্কস ও এঙ্গেলসের দর্শন ও চিন্তাধারার বিরোধিতা করে যারা নতুন মত প্রকাশ করে তারাই সংশোধনবাদী। মার্ক্সীয় সাহিত্যে একে নিন্দাসূচক অর্থেই ব্যবহার করা হয়। তবে সংশোধনবাদ মানে যে মার্ক্সবাদ থেকে পুরো বিচ্যুতি, তা কিন্তু নয়। এমন হতে পারে যে সংশোধনবাদীরা মার্ক্সবাদের মূল সূত্রগুলোকে স্বীকার করে নিয়েও এর প্রয়োগ এবং অন্যান্য গৌণ বিষয়গুলি সম্পর্কে ভিন্ন মত পোষণ করতে পারে এবং সেক্ষেত্রে তারা সংশোধনবাদী বলেই খ্যাত হতে পারে। এবারে আমরা সংশোধনবাদের একটি সংজ্ঞা, যেটি কোলাকাউস্কি দিয়েছিলেন প্রিয় ছাত্ররা, সেই বিষয়ে সেটি সম্পর্কে তোমাদের জানাই। কোলাকাউস্কি এভাবে বলেন, দ্য টার্ম রিভিশনিজম ডিনোট দোজ রাইটার্স অ্যান্ড পলিটিক্যাল figures who while starting from Marxist premises come by degrees to call in question various elements of the doctrine, especially Marx's prediction to the development of capitalism and the inevitability of socialist revolution. অর্থাৎ মার্ক্সবাদের প্রেমিসেস থেকে এর যাত্রা শুরু হলেও পরবর্তীতে যারা মার্ক্সের অমোঘ কিছু ভবিষ্যৎবাণী, যেমন তোমার পুঁজিবাদের পতন সম্পর্কে তার যে প্রেডিকশন এবং বিপ্লব সম্পর্কে তার যে প্রেডিকশন, সেটি নিয়ে প্রশ্ন উত্থাপন করে। আর যদি আরও সহজভাবে আমরা বুঝতে চাই, বিপুল রঞ্জন নাথ আমাদের একটি সংজ্ঞা এভাবে বলেছেন, মার্ক্সবাদী সমাজতন্ত্রকে, বিশেষত এর আদর্শকে বিপ্লবমুখী রাখার পরিবর্তে বিবর্তনমুখী করার জন্যে সংশোধন করতে সমাজতান্ত্রীদের যে কোনো প্রচেষ্টা হচ্ছে সংশোধনবাদ। অর্থাৎ বিপ্লবের মাধ্যমে নয়, এটি ক্রমান্বয়ে বা সংশোধনের মাধ্যমে পর্যায়ক্রমে সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের কথা বলে। আসলে কোনো স্বতন্ত্রভাবে পুনর্নিরীক্ষণ করা যে কোনো মতবাদকে, যেমন ধরো মার্ক্স ও এঙ্গেলসের যে বিভিন্ন শিক্ষা মত, যেগুলি বর্তমান অবস্থার প্রেক্ষিতে অচল বলে মনে হয়, সেগুলিকে পুনর্নিরীক্ষণ করে সংশোধন করা আবশ্যক। এটি হচ্ছে এই পরিভাষাটির মূল অর্থ। এবারে প্রিয় ছাত্ররা, আমরা সংশোধনবাদের প্রকৃতি ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। বস্তুত সংশোধনবাদের প্রকৃতি নির্ণয় করা অসুবিধাজনক। ব্যাপক অর্থে একে মার্ক্সবাদের অখণ্ড ধারার অংশ হিসেবে কেউ কেউ দেখিয়েছেন, তবে এই মতবাদকে একটি ব্যাপক ও ইতিবাচক দৃষ্টিতে সমাজতন্ত্রবাদীরা দেখেন না। পরবর্তীকালে মার্ক্সবাদীরা মার্ক্সবাদের প্রতি নিজেদের আনুগত্য ও ধ্যান ধারণাকে মার্ক্সবাদের প্রকৃত উত্তরাধিকার বলে প্রমাণ করতে তাদের
বিরুদ্ধ বা প্রতিপক্ষ ধারণাকে মার্ক্সবাদের বিকৃতি বা বিচ্যুতি বলে প্রতিপন্ন করতে বিরোধীদের সংশোধনবাদী বলে অভিযুক্ত করেন, যেটি ট্রটস্কিকে সোভিয়েত ইউনিয়নে করা হয়েছিল, তোমরা আগে দেখেছো। কোলাকাউস্কি মনে করেন আজকের দিনে কমিউনিজম বিশেষ কোনো পার্টির মতাদর্শ, ধারণা, নীতি বা কর্মসূচির সমালোচকদের এই নামে ডাকার একটি স্বেচ্ছাচারী প্রয়াস লক্ষণীয়। 20 শতকের শেষাবধি মধ্য ও পূর্ব ইউরোপে একটি বিশেষ ধারণারূপে সংশোধনবাদ প্রতিষ্ঠিত হয়েছে। যে সমস্ত লেখক, তাত্ত্বিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মার্ক্সীয় প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করেও এর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা সংশোধনবাদী। যারা মার্ক্সবাদ মানে না বা কখনোই মার্ক্সবাদী ছিলেন না, তাদেরকে কিন্তু সংশোধনবাদী বলা হয় না। যারা মার্ক্সবাদের ঐতিহ্য থেকে সরে আসতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন আজকের দিনে মার্ক্সবাদের অধিকাংশ ধারণা অকার্যকর, তারাই সংশোধনবাদী। আমরা আলোচনা করি এবার সংশোধনবাদের প্রেক্ষাপট নিয়ে। প্রিয় ছাত্ররা, যাত্রাটা শুরু হয়েছিল মার্ক্সের মৃত্যুর বছর থেকেই, অর্থাৎ 1883 সনেই। অনেকে মনে করেন যে মার্ক্সের মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার দর্শন চিন্তার বিকাশ সাধনে এতই ব্যাপৃত ছিলেন যে পুঁজিবাদী দুনিয়ায় ঘটতে থাকা নানা পরিবর্তন তিনি তার চোখে পড়েনি। বিশেষ করে পুঁজিবাদী সমাজের শ্রেণীবিন্যাস, বিভিন্ন শ্রেণীর মধ্যে গড়ে ওঠা যে সম্পর্ক ইত্যাদি। শ্রমজীবী মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই প্রয়োজন, কিন্তু পরিবর্তনের উপায় বা স্ট্র্যাটেজি কী হবে তা নিয়ে চিন্তা ভাবনা, সংসদীয় ব্যবস্থা বা কৌশলকে প্রয়োগ করে সাধারণ মানুষের অবস্থার উন্নতি করা যেতে পারে কি না ইত্যাদি নিয়ে যে ব্যাপক হারে চিন্তা ভাবনা শুরু হয় এ সময় থেকে, সেটি সংশোধনবাদের প্রেক্ষাপট রচনা করেছে। ইতোমধ্যে এঙ্গেলসও মৃত্যুবরণ করেন 1895 সালে। মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি একাধিক আলোচনায় দাবি করেন হঠাৎ করে অতর্কিতে আক্রমণ করে ক্ষমতা দখল ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার চিন্তা সেকেলে হয়ে গেছে, বরং সমাজতন্ত্রবাদীদের উচিত নির্বাচন, গণ আন্দোলন, জাতীয় সংসদ এবং অন্যান্য গণতান্ত্রিক উপায়গুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শ্রমিক শ্রেণী, কৃষক ও অন্যান্য মেহনতি সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করা। হঠাৎ বিপ্লব বা শ্রেণী সংগ্রামে ঝাঁপিয়ে পড়া সহজ নয় প্রিয় ছাত্ররা। এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের প্রস্তুতি এবং অনুকূল পরিবেশ। সোভিয়েত ইউনিয়নে 1917 সালের বলশেভিক বিপ্লব আলোচনাকালে তোমরা দেখেছো যে প্রায় 100 বছর আগে থেকে এর গ্রাউন্ড বা প্রেক্ষাপট রচিত হচ্ছিল এবং তারপরেও এই আন্দোলনের দুইটি ফেজ, একটি 1905 সালে যেটি শুরু হয়েও থেমে গিয়েছিল, পরবর্তীতে 1917 সাল পর্যন্ত শুধু আভ্যন্তরীণ নয়, বাহ্যিক বা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে, অর্থাৎ তত্ত্ব, বাস্তবতা, নানান টানা পোড়েনের মধ্যে দিয়ে এই সোভিয়েত ইউনিয়নে বলশেভিক বিপ্লবটি হয়েছিল। চীন বিপ্লবের ক্ষেত্রেও তোমরা দেখেছো মাও সেতুংকে আলোচনা করার সময় যে এখানেও প্রায় শতাধিক বছর ধরে যে রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসের প্রেক্ষিতে প্রথমে তো একেবারে বুর্জোয়া শ্রেণীদের, জাতীয় বুর্জোয়াদের সাথে করেই নয়া গণতান্ত্রিক পরিবেশে চীনের সমাজতন্ত্রের সূচনা হয়েছিল, যেটি পরবর্তীতে সমাজতন্ত্রের দিকে ধাবিত হয়েছে। তো বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাই যে হঠাৎ করে অমনি একটি আন্দোলন, যেটি বিপ্লব বা চূড়ান্ত পরিবর্তন আনবে এবং শ্রেণী সংগ্রামের যে প্রেডিকশন কার্ল মার্ক্স করে গেছেন, সেটি আসলে খুব সহজে যে ঘটে তা নয়। আর এই জাতীয় চিন্তার যারা অংশীদার ছিল এঙ্গেলসের মৃত্যুর পর, তারা ভাবলেন কেবল সমাজতন্ত্রই সাধারণ মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে পারে, সেটা ঠিক,
কিন্তু এই বিপ্লব বা শ্রেণী সংগ্রামের পদ্ধতিতে হঠাৎ করে সমাজতন্ত্র আসলে কায়েম হবে না। তো সেক্ষেত্রে অনেককে বলতে শোনা গেল, সোশ্যালিস্ট শুড বিল্ড দ্য নিউ সোসাইটি বাই ডিগ্রিজ, concentrating on day-to-day improvements and not merely waiting for a revolution. বিপ্লবের জন্য অপেক্ষা করে না থেকে সমাজতন্ত্রবাদীরা ক্রমান্বয়ে তাদের আশেপাশে যা হাতিয়ার বা যা কিছু আছে সেটি দিয়েই সমাজতন্ত্রকে পাবার এবং কায়েম করার চেষ্টা করতে থাকে। আসলে হাপিত্তেশ করে কোনো লাভ নাই, হাতের কাছে যা কিছু আছে সেগুলিকে ব্যবহার করেই সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের গোড়াপত্তনের দিকে নজর দিতে হবে। সেই সময় এই দৃষ্টিভঙ্গিটি আসলে দাঁড়ায়। এই যে নতুন চিন্তা, এই চিন্তার অনুসারীরা সরাসরি বলেছিলেন যে তাদের অবস্থান মার্ক্সীয় দর্শন থেকে বিচ্যুতি নয়। যুক্তি হিসেবে তারা বলেছিলেন কার্ল মার্কস নিজেই কোনো চিন্তার অপরিবর্তনীয়তায় বিশ্বাস করতেন না। হি হিমসেলফ ওয়াজ নট এ মার্কসিস্ট। সময় ও পরিস্থিতি যদি বদলে যায় তাহলে তার সাথে তাল মিলিয়ে স্ট্র্যাটেজি বা কৌশলে পরিবর্তন আনতেই হবে। এটি হচ্ছে এই সংশোধনবাদের মূল প্রেক্ষিত। বস্তুত ফ্রান্স, জার্মানি, ইটালি সহ একাধিক রাষ্ট্রে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ সমাজবাদী পার্টি গঠন করার কাজে লেগে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটি আরও প্রসারিত হয়েছিল, এবং প্রিয় ছাত্ররা তোমরা জানো বোধহয় যে এখনও পূর্ব ইউরোপের দেশগুলিতে এক ধরনের এরকম সমাজ ব্যবস্থা যেখানে জনগণ তার জীবনের ক্ষেত্রে নানান নিরাপত্তা লাভ করে এবং তাদের সরকার ব্যবস্থা স্টেবল। আসলে সরকার ব্যবস্থায় এবং রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের মধ্যে দিয়ে এখানে যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছিল সেটি মানুষের জন্যে এক ধরনের সমাজতান্ত্রিক সমাজে যা কিছু পাওয়ার কথা সেই জাতীয় প্রাপ্তি এখানে নিশ্চিত করেছে। তো প্রিয় ছাত্ররা, এই যে সমাজবাদী পার্টি বিশ্বব্যাপী গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছিল, যেটি আমাদের ভারতবর্ষেও হয়েছে 1921 সালেও, এখানেও তোমার কমিউনিস্ট পার্টি গঠন হয়েছে, একই বছর চীনে হয়েছে। এরকম যে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি জায়গার যে নিজস্ব পরিস্থিতি, যে তাদের যে ইতিহাস এবং বাস্তব পরিস্থিতির সাথে সমন্বয় সাধন করে নানান সময় নানা পরিবর্তন এবং মত ও পথের সংযোজন হয়েছে, সেগুলি সবগুলি কিন্তু মার্কস আর এঙ্গেলসের যে সমস্ত নির্দেশাদি সেগুলি অক্ষরে অক্ষরে মেনে তৈরি হয়নি। আর এখান থেকেই আসলে সংশোধনবাদের যাত্রা শুরু। প্রিয় ছাত্ররা, এবারে আমরা আলোচনা করব সংশোধনবাদের উদ্ভবের কারণ। শুধুমাত্র পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, মার্ক্সবাদের তাত্ত্বিক বিতর্ক, জার্মান সমাজতান্ত্রিক দলের ভাঙন, বার্নস্টাইনের আবির্ভাব ও তার ব্যক্তিগত ঘোষিত সংগঠিত কৌশলী রাজনৈতিক প্রতিফলনই যে সংশোধনবাদ, এটি বলা চলে না। বস্তুত এখানে 4টি কারণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রথমত, পুঁজিবাদের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি। মার্ক্সবাদীরা মনে করেন, সমাজতন্ত্রবাদীরা, যে পুঁজিবাদের যে পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তারই অবশ্যম্ভাবী ফল হচ্ছে এই সংশোধনবাদ। আরেকটি কারণ হচ্ছে শ্রমিক শ্রেণীর সুবিধাবাদী অংশের যে মনোবৃত্তি। বস্তুত বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাদ নিজেকে টিকিয়ে রাখার জন্য পর্যায়ক্রমে শ্রমিকদের যে বিভিন্ন সুবিধাদি প্রদান করেছে, তাতে করে উন্নত বিশ্বে অনেক জায়গায় লেবার অ্যারিস্টোক্রাসি বা
শ্রমিক আভিজাত্যবাদ ও লেবার ব্যুরোক্রেসি বা শ্রমিক আমলাতন্ত্রবাদ দাঁড়িয়ে গিয়েছিল। এবং এগুলি দাঁড়িয়ে যাওয়ার ফলে শ্রমিকদের যারা নেতৃত্ব প্রদানকারী অংশ তারা অনেকেই এই সংশোধনবাদী আদর্শ বা নীতির সাথে একাত্ম হয়ে পড়েছিল। তৃতীয়ত, বুর্জোয়া দলগুলির নীতি। বুর্জোয়া ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যে বিশ্বের বুর্জোয়া রাষ্ট্রগুলিতে যে সমস্ত দলগুলি তখন সরকার ব্যবস্থা বা পরিচালনা করছিল, তারা তাদের উদার নৈতিক বিভিন্ন পদ্ধতি আর সংস্কারবাদী নীতির দ্বারা এমন পরিবেশ সৃষ্টি করছিল যাতে করে মানুষেরা এই সংশোধনবাদী প্রক্রিয়ার দিকে ঝুঁকে পড়েছিল এবং বুর্জোয়া ও কমিউনিস্ট মতাদর্শের সংঘাত। প্রিয় ছাত্ররা, একদিকে মার্কস ও এঙ্গেলসের যে নীতি বা সমাজতন্ত্র সেটির সাফল্য তার শত্রুদের মার্ক্সবাদ ও সমাজতন্ত্রের মুখোশ পরে চলতে বাধ্য করে। অন্যদিকে কমিউনিস্ট আন্দোলনে অংশগ্রহণকারীর একটি অংশ বিশ্বময় বিভিন্ন জায়গায় যারা তত্ত্বগতভাবে অপ্রস্তুত ও নড়বড়ে ছিল সমাজতন্ত্রকে গ্রহণ করতে, তারা বুর্জোয়া চাপ ও চক্রান্তের কাছে নতি স্বীকার করে। এবং এই যে অপ্রস্তুত মুখোশধারী দুর্বল মার্ক্সবাদীরা এরাই সংশোধনবাদের শক্তি সঞ্চয়ে সহায়তা করে। প্রিয় ছাত্ররা, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা সংশোধনবাদের ধরন, জার্মান সংশোধনবাদ যেটি মূলত সংশোধনবাদের ক্ষেত্রে মানে প্রাথমিক ভিত্তি নির্মাণ করেছিল এবং তার যে উদ্গাতা এডওয়ার্ড বার্নস্টাইন সংশোধনবাদী তার যে বিভিন্ন মতামত সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং এই সব তত্ত্ব আর বাস্তবতার প্রেক্ষিতে তোমরা যারা সমাজতন্ত্রকে জানতে বুঝতে আগ্রহী বা যারা সমাজতন্ত্রের ঘ্রাণ পেয়েছো, তারা বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে সমাজতন্ত্র এবং সংশোধনবাদকে বোঝার চেষ্টা করবে নিজেদের মতো করে। ক্লাস শুরু হলে আমরা এ বিষয়ে মত বিনিময় করতে পারবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করতে পারো এবং পুনরায় দেখা হওয়া পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।